আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট আই স্কুলে। আমি আছি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী। আজকে নবম-দশম শ্রেণীর অধ্যায় ২ সেট ও ফাংশন নিয়ে কথা বলব। সেট ও ফাংশনের ২.১ এর যে বেসিক নলেজ আছে সেটি সম্পর্কে আমি ছোট্ট করে যা বলে দেওয়ার দরকার সেটা বলে দেব ইনশাআল্লাহ। আর ম্যাথগুলো বুঝিয়ে দেব। তাহলে ফার্স্টলি আমরা দেখতে পাচ্ছি যে সেট শব্দটি আমাদের সুপরিচিত শব্দ। আসলেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম সেট দেখতে পাই। তার মধ্যে উল্লেখযোগ্য ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলত সংখ্যার সেট ইত্যাদি। আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক। আর এই সেটের জনক হচ্ছেন জার্মান বিজ্ঞানী, গণিতবিদ জর্জ ক্যান্টর, যিনি ১৮৪৫ সালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেন ১৯১৮ সালে। সেট সম্পর্কে তিনিই প্রথম আমাদের ধারণা দিয়েছিলেন। তিনি অসীম সেটের ধারণা দিয়ে গণিত শাস্ত্রে একটি আলোড়ন সৃষ্টি করেন এবং সেটের সম্পর্ক ধারণা দিয়েছেন সেটের তথ্য, যেটি সেট তথ্য নামে প্রকাশ করা হয়। তো এই সেট সম্পর্কে আমরা সেটের নানা রকম ব্যবহার, বিধি এবং নিয়মকানুন সম্পর্কে ধারণা নেব। এই পৃষ্ঠায় তা সম্পর্কে বলে দেওয়া আছে। তারপর সেট কাকে বলে? মূলত বাস্তববাদ চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যদি আমি একটু ভেঙে বলি যে আমি যদি নবম শ্রেণী বা দশম শ্রেণীর বইয়ের কথা বলি, তাহলে আমাদের যা বই আছে বাংলা, সহপাঠ, তারপর সামাজিক বিজ্ঞান, তারপর বিজ্ঞান, আমাদের গ্রুপিয়াল যে সাবজেক্টগুলো দেওয়া হয়েছে সবগুলোর নাম আসবে। তাহলে এগুলো হচ্ছে নবম শ্রেণীর যে বইয়ের সেট বলি, তাহলে সবগুলো বইয়ের সেট চলে আসবে। তাহলে এটা হচ্ছে সেটের একটি প্রাথমিক ধারণা নেওয়া যায়। তো এটিকে প্রকাশের পদ্ধতি হচ্ছে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে ব্যবহার করতে হবে। যেমন ২২ পৃষ্ঠায় দেখতে পাচ্ছি, যদি লক্ষ্য করো তোমরা, যেমন 2, 4, 6 সংখ্যা ৩টি সেট বোঝাচ্ছে, অর্থাৎ ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়েছে 2, 4, 6 কে। তাহলে এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। ফার্স্টলি হচ্ছে এটা অবশ্যই বড় হাতের হবে। তার সাথে সেটের যে উপাদানগুলো আছে সেগুলোকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে এবং প্রত্যেকটা উপাদানের মাঝখানে দেখতে পাচ্ছি কমা দেওয়া আছে, আর শেষেরটির আগে অবশ্য কমা দিব না। তাহলে একটি সেটের ভিতরে যা উপাদান দেওয়া আছে এগুলোকে এলিমেন্ট বলা হয় ইংরেজিতে। এলিমেন্টকে প্রকাশ করা হয় ইংরেজির মতোই, সাইনটি দেখতে পাচ্ছি এলিমেন্ট সাইন। অবশ্যই এটি খেয়াল রাখতে হবে, যেটিকে পড়া হয় বিলংস টু, অর্থাৎ বি সমান এ কমা বি হলে বি সেটের উপাদান এ এবং বি, অর্থাৎ এ বিলংস টু বি এবং বি বিলংস টু বি পড়া হয়। আর যদি সি সেট এখানে যেহেতু অন্তর্ভুক্ত নেই, তাহলে তাহলে সি ডাজ নট বিলং টু বি। এরপর আসছে যে সেট কতভাবে প্রকাশ করতে পারি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে আসলে দুই প্রকার। একটি সেট তালিকা পদ্ধতি, যেটাকে রোস্টার মেথড, আরেকটি হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। তালিকা পদ্ধতি কেমন বা কি সেটা একটু জানি, একটু সংক্ষিপ্ত আমি বলেই দিয়ে এসেছি যে তালিকা পদ্ধতি মানে হচ্ছে এই সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া আছে, অর্থাৎ কষ্ট করতে হবে না, এগুলা বের করেই দেওয়া থাকে উপাদানগুলো। 2 মানে 4 মানে 6, কিন্তু 2, 4, 6 এগুলোকে অবশ্যই আলাদা আলাদা কমা দ্বারা ব্যবহার করতে হবে এবং দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে, তালিকা পদ্ধতির শর্ত। এরপর আসছি সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন এ ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট, এই যে অনুপাত চিহ্ন এটাকে সাচ দ্যাট পড়তে হবে, এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, আর বি এর মান দেওয়া আছে এক্স সাচ দ্যাট এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী, ইভেন ইত্যাদি এখানে লিখেও আছে। অর্থাৎ সাচ দ্যাট চিহ্নটিকে এরূপ যেন বা সংক্ষেপে যেন বলা হয়। তাহলে এই যে সেট গঠন পদ্ধতি, এটি একটি শর্তমূলক পদ্ধতি, আমাদের
এই পদ্ধতিতে এক্স সাচ দ্যাট প্রত্যেকটা সেট গঠন পদ্ধতি লেখার ক্ষেত্রে এভাবে লিখতে হবে। আর যে শর্তগুলো দেওয়া থাকবে কোনোটা বিজোড় সংখ্যা, কোনোটা স্বাভাবিক ধনাত্মক সংখ্যা, কোনোটা পূর্ণ সংখ্যা, কোনোটি হচ্ছে আ আবার আমাদের মূলত সংখ্যা থাকতে পারে। তো যেটিই থাকুক না কেন সেগুলোকে আমাদেরকে ইন্ডিভিজুয়াল নাম দ্বারা চিহ্নিতকরণ করতে হবে। তাহলে এটি বোঝা গেল একটি শর্তমূলক পদ্ধতি। যদি আমরা ম্যাথ করতে থাকি তাহলে বিষয়গুলো আরও বেশি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসছে উদাহরণ ১, সেখানে দেওয়া আছে সমান 7, 14, 21, 28 এই সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে বোঝা যাচ্ছে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। শুরুতে দেখা যাচ্ছে সবগুলো কিন্তু আমরা যেটাকে 7 এর নামতা বলি, 7 এর নামতা 7 ইন্টু 1 7, 7 ইন্টু 2 14 এভাবে আসছে। যেটা রেঞ্জ 7 থেকে শুরু 28 পর্যন্ত। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য। তার সাথে আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে সেটি 7 এর গুণিতক। তার মানে গুণিতক মানে কি সেটা ক্লিয়ার হয়ে গেলাম। আর যেটি 28 অর্থাৎ 28 এর বড় নয়, তাহলে আমরা লিখতে পারি যে a is equal to x such that x ফার্স্টলি শর্ত পাচ্ছি যে এগুলো 7 এর গুণিতক এবং যেটা রেঞ্জ হচ্ছে a is greater than x and less than equal 28 অর্থাৎ 0 থেকে বড় হবে x এর মান আর 28 থেকে ছোট হবে, 28 সমান বা ছোট হবে, এতটুকু পর্যন্ত। উদাহরণ 2তে দেখা যাচ্ছে b সমান x such that x 28 এর গুণনীয় সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে তালিকা পদ্ধতি মানেই হচ্ছে উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে লেখা। সেই ক্ষেত্রে 28 এর গুণনীয়ক কি কি আছে 1 2 4 7 অর্থাৎ এই মানগুলো দ্বারা 28 বিভাজ্য। 1 2 4 7 14 and 28 এগুলা অবশ্যই তাহলে বি সেটের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমি কমা দিয়ে সবগুলোকে লিখব এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা লিখতে হবে অবশ্যই। একইভাবে উদাহরণ 3 এ দেওয়া আছে যে x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা x স্কয়ারের মানগুলো 18 থেকে ছোট, তাহলে সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা অবশ্যই আমরা জানি 1 থেকে শুরু 1 2 3 4 অসংখ্য মান রয়েছে। তবে আমাদের শর্ত হলো যেগুলো x স্কয়ারের মান 18 থেকে ছোট হবে। তাহলে x এর মান 1 বসালে 1 স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার মানে 1, তার মানে এটি 18 থেকে ছোট, এটিও অ্যাকসেপ্টেবল হবে। x স্কয়ার মানে x এর জায়গায় 2 বসালে 2 স্কয়ার মানে 4, এটিও অ্যাকসেপ্টেবল হবে। তারপর হচ্ছে x এর জায়গায় 3 বসালে 3 স্কয়ার মানে 9, তাহলে বোঝা যাচ্ছে এটিও 18 থেকে ছোট, অ্যাকসেপ্টেবল হবে। আরেকটি হচ্ছে x এর মান 4 বসালে 4 স্কয়ার মানে হচ্ছে 16, সেটিও অ্যাকসেপ্টেবল। এবং আরও দেখলাম যে x ইকুয়াল টু 5, সেটা হচ্ছে 5 স্কয়ার মানে 25 হয়। তাহলে এটিও কিন্তু গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেবল হবে না, কারণ হচ্ছে 25 18 থেকে অবশ্যই বড়, আমাদের শর্ত দেওয়া আছে 18 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি 1 2 3 এবং 4। তাহলে আমাদের সি সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 4। এরপর আমাদের কাজ দেওয়া আছে, কাজগুলো আমরা অবশ্যই ভালোভাবে করে নিব। কাজগুলো আর বোঝালাম না, কারণ হচ্ছে আমি যেহেতু কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, তোমরা একটু নিজেরা চেষ্টা করবে। যদি না পারো আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। এরপর সসীম সেট হচ্ছে যে সেটগুলো বোঝাই যাচ্ছে যার একটা সীমা রয়েছে, সসীম অর্থাৎ ফিনিট সেট বা ফাইনিট সেট বলা হয়, যেখানে ডির মান হচ্ছে XYZ, আবার ই সমান হচ্ছে 3 6 9 ডট 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 60, অর্থাৎ শুরু জানি শেষ জানি, সীমা রয়েছে, এটাকে বলা হচ্ছে সসীম সেট। আর অসীম সেট মানে হচ্ছে যেটা সীমা আমি জানি না, কোথায় শুরু কোথায় শেষ, সেটাই তো ইনফাইনিট, অসীম ব্যাপার যেটা গণনা করা যায় না। এরপর আসি উদাহরণ 8 এর মধ্যে, মানে উদাহরণ 4 সরি, দেখো যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট। তাহলে এটি প্রমাণ কিভাবে করতে পারি? তো আমরা কয়েকটা ধাপ প্রমাণ করলাম, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটগুলো মূলত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এভাবে অসংখ্য মান রয়েছে, অসীম।
অ্যান সেট থেকে যদি বিজোড় সংখ্যাগুলো আলাদা করি তাহলে বিজোড় সংখ্যার সেটকে প্রকাশ করলাম এ সেট দ্বারা 1 3 5 7 এভাবে অসংখ্য মান আছে। একইভাবে অ্যান সেট থেকে জোড় স্বাভাবিক সংখ্যা সহ যেগুলো বির মান ধরলাম জোড় সংখ্যাগুলো সেগুলো হচ্ছে 2 4 6 8 এভাবে অসংখ্য জোড় সংখ্যা রয়েছে। এরপর ধরলাম অ্যান্সার থেকে 3 এর গুণিতক সমূহ। তাহলে 3 এর গুণিতক সমূহ কি কি? 3 ইন্টু 1 3 3 ইন্টু 2 6 3 ইন্টু 3 9 3 ইন্টু 4 12 এভাবে অসংখ্য গুণিতক সমূহ আছে। দেখা যাচ্ছে সবগুলোতে অসীম ব্যাপারটা চলে আসছে। এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা শুরুটা জানি অ্যান্সার থেকে গঠিত উপাদান সমূহ কিন্তু নির্ধারণ করতে পারবো না, শেষ করতে পারবো না। তার মানে এ সেট বি সেট সি সেট প্রত্যেকটা উপাদান সেটই অ্যান এগুলো অসীম সেট। তার মানে অ্যান একটি অসীম সেট। এরপর একটি চার্ট দেওয়া আছে 24 পৃষ্ঠায় যে কোনগুলো সসীম সেট কোনগুলো অসীম সেট নির্ধারণ করতে হবে। এরপর আসি নিচের অংশে ফাঁকা সেট বা এমটি সেট। তাহলে এমটি সেট মানে আমরা জানি খালি, মানে এটা হচ্ছে শূন্য বা এখানে কোনো সেট এর উপাদান থাকবে না, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নেই, এটি হলো ফাঁকা সেট। অবশ্যই এটিকে প্রকাশক চিহ্নটি খেয়াল রাখতে হবে। এটিকে আমরা যদি শুধুমাত্র দ্বিতীয় বন্ধনী দিই সেটাও একটি ফাঁকা সেট হিসেবে হবে, এটি যে এখানে লিখে নিই। তবে এই যে ফাঁকা সেটের যে সাইনটি দেওয়া আছে আমরা এটিই ব্যবহার করব। যেমন একটি উদাহরণ দিলে বুঝতে পারবো যে হলি ক্রস স্কুলের 3 জন ছাত্রের সেট। আসলে হলি ক্রস স্কুল কিন্তু মেয়েদের স্কুল, সেখানে কোনো ছেলে ভর্তি হয় না। তার মানে ছাত্রের সংখ্যা এখানে একেবারেই শূন্য। তার মানে এখানে কি হবে? ফাঁকা সেট হবে। এইভাবে আরও উদাহরণ দেওয়া আছে। ভ্যান চিত্র, বিজ্ঞানী জন ভ্যান ভ্যান চিত্রে আমাদের অনেকগুলো কয়েকটা ম্যাথ আছে, আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। তবে জন ভ্যান এই যে সেটের সাথে কানেক্টেড করে বিজ্ঞানী জন ভ্যানের নাম অনুসারে এই ভ্যান চিত্র প্রকাশ করা হয়। আমরা আরও নিচে কনসেপ্ট জানব। তার পাশাপাশি আমরা একটি উপসেট কনসেপ্টটি জেনে নিই। এই উপসেটটা হচ্ছে এই সমান এখানে দেওয়া আছে এ কমা বি একটি সেট, যে এই সেটের উপাদান থেকে আমরা অর্থাৎ এই সেটকে কতভাবে আমরা ভাঙতে পারি। ফার্স্টলি আমরা এ বি একটি সেট লিখতে পারি, এ কে আলাদা করে লিখতে পারি, বি কে আলাদা করে লিখতে পারি। আর উপসেটের শর্ত হলো সব লিখার পরে লাস্টে একটি ফাঁকা সেট দিতে হবে। ওই যে আমরা একটু আগে ফাঁকা সেট চিহ্নটা দেখলাম, সেই চিহ্নটা দিতে হবে অবশ্যই, সেটাকে একটি উপাদান হিসেবে বিবেচনা করব। তার মানে দুইটির জন্য আমরা ভাঙলাম 3টা, ফাঁকা সেট সহ টোটাল 4টা মান পাচ্ছি। তাহলে সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। এই কথাগুলো শুনতে কঠিন লাগলেও আমি যেহেতু ভেঙে বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছ। উপসেট চিহ্নটা মাথায় রাখতে হবে, উপসেট চিহ্নটা মাথায় রাখতে হবে। এরপর আসি, যেমন ধরি পি সমান যদি 1 2 3 হয়, কিউ সমান 2 3 আর আর সমান 1 3, তাহলে আমাকে এদের সম্পর্কটা কেমন হয়? পি কিউ আর এর প্রত্যেকে আসলে পি পি এর মধ্যে যে মানগুলো আছে কিউ আর আর মধ্যেও কিন্তু সে মানগুলো আছে। কিউ আর আর হলো, তাহলে বোঝা যাচ্ছে কিউ আর উভয় পি এর উপসেট। তাহলে লিখব কিভাবে? ফার্স্টলি পি এর মানগুলো তো অবশ্যই পি এ আছে, তার মানে পি সাবসেট পি। কিউ এর মানগুলো পিতে আছে, তার মানে কিউ সাবসেট পি। আর এর মানগুলো পিতে আছে, তার মানে আর সাবসেট পি। ঠিক আছে, তার মানে সাবসেটটা আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর আসি প্রকৃত উপসেট মানে প্রপার সেট। প্রকৃত উপসেটটা বলতে আসলে আমি বোঝাচ্ছি প্রকৃত উপসেটের সাথে উপসেটটা যদি বুঝতে পারি তাহলে প্রকৃত উপসেটটা একদম সহজ। কেন বলছি? কারণ প্রকৃত উপসেট হচ্ছে শুধুমাত্র ওই সেট, আমাদের কাছে যে সেটটা মনে করি এই সমান আমাদের দেওয়া আছে যে এই যে এখানে 24 পৃষ্ঠার নিচের অংশে যে এই সমান 3 4 5 6, এই যে সেটটা দেওয়া আছে এটাকে ভেঙেই তো আমরা উপসেটগুলো বের করি, আবার এটাকেও লিখি। এই শুধুমাত্র এই যে সেটটা আছে এটা বাদ ছাড়া যতগুলো ভাঙা উপসেট পাবো সবগুলোই হচ্ছে প্রকৃত উপসেটের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা যদি এটা একটু ক্লিয়ার করি যে একটা ম্যাথ দেখি, যেমন উদাহরণ 5, হ্যাঁ উদাহরণ 5টি দেওয়া আছে, যদি লক্ষ্য করে দেখতে পাবো যে পি সমান এক্স ওয়াই জেড দেওয়া আছে। ফার্স্টলি এগুলো উপসেটটা বের করতে হবে, আর উপসেট যে পারবে সে প্রকৃত উপসেট বের করতে পারবে। কেন বলছি? পি এর উপসেটগুলো হচ্ছে একটা এক্স ওয়াই জেড, আরেকটাকে এক্স ওয়াই করলাম, আরেকটাকে এক্স জেড করলাম, আরেকটি হচ্ছে ওয়াই জেড, আরেকটি হচ্ছে এক্স
আলাদা ওয়াই, আলাদা জেড, আর অবশ্যই উপসেট মানেই সেখানে একটি ফাঁকা সেট দিতে হবে। তাহলে প্রকৃত উপসেট কী? তাহলে প্রকৃত উপসেটে সবগুলো মান থাকবে, শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড নিয়ে যে একটা বন্ধনী দিয়ে সেট আমরা লিখেছিলাম উপসেট, সেটি বাদ যাবে, অর্থাৎ মূল উপসেটটা বাদ যাবে। আর বাকি যা উপাদান, একটা উপাদান কম হবে, উপসেট থেকে প্রকৃত উপসেটে একটা উপাদান কম হবে। তাই দেখো দ্রষ্টব্য দিয়ে লেখা আছে কোনো সেটের উপাদান সংখ্যা যা হবে, উপসেট সংখ্যা যা 2n এর মান যা হবে, প্রকৃত উপসেট 2n থেকে -1 মানে একটি মান আমরা কমিয়ে ফেলব, একটি মান বাদ দিয়ে দেব, এটাই প্রকৃত উপসেট। সেটের সমতাটা আসলে তেমন গুরুত্বপূর্ণ না, আমি একদম সংক্ষেপে বলি। অর্থাৎ এই সেটে যদি এই যে এই সেটে 3 5 7 আছে, বি সেটেও কি আছে 5 3 3 7, অর্থাৎ সেই 3 5 7ই আছে। বোঝা যাচ্ছে এই সেটের উপাদান এর যে মানগুলো রয়েছে দেখতে বি সেটের উপাদানের মতোই। এখানে যদি করিম রহিম থাকে, বি সেটেও রহিম করিম আছে, একই কথা। তার মানে বি ইকুইভ্যালেন্ট এ বা এ ইকুইভ্যালেন্ট বি, যেটাই বলি সেটাই হয়, মানে সত্য। তারপরে যে সেটের অন্তর, ডিফারেন্স অফ সেটস, এই ডিফারেন্স অফ সেটসে দেখা যাচ্ছে মানে বোঝাই যাচ্ছে অন্তর মানে কি, বাদ দেওয়া। তার মানে এই সেটের উপাদান দেওয়া আছে 1 2 3 4 5। আসলে এই সেটের কনসেপ্টগুলোতে আমরা যত বেশি উদাহরণ বেসিস পড়াশোনা করব, তত বেশি আমাদের কনসেপ্টগুলো বুঝতে ইজি লাগবে। কথা যদি আমরা পড়তে যাই, কঠিন লাগবে আমাদের কাছে। তাই এখানে স্যাররাও কিন্তু আমাদের বইটি তৈরি করার সময় উদাহরণের উপর বেশি ফোকাস করেছেন। ঠিক আছে, তো আমি যেভাবে বলছি, যদি সেভাবে আমরা মনোযোগ দিয়ে একটু বইয়ের দিকে তাকিয়ে একটু মনোযোগ দিতে পারি, এরপর নিজেরা যদি সেগুলো ম্যাথগুলো খাতায় তুলে ফেলি, অবশ্যই উদাহরণগুলো আগে তুলে ফেলবো। যে ছাত্রছাত্রী উদাহরণগুলো ভালো করে বুঝতে পারবে, তারা অবশ্যই ম্যাথগুলো ভালো করে করতে পারবে অনুশীলনীর। তাহলে সেটের অন্তর, এর মান 1 2 3 4 5 দেওয়া আছে, আর বির মান 3 5। তার মানে যদি এ বাদ বি, বাদ মানে হলো বিয়োগ দেওয়া, অন্তর, এই সেটের অন্তর এ বাদ বি, লাস্টে লিখাও আছে এ বাদ বি, তাহলে এ বাদ বি বিয়োগ মানে হচ্ছে এ বিয়োগ বি। এর মান থেকে বি এর মানের যেগুলো মিল থাকবে আমি সেগুলো বাদ দিয়ে দিব। তাহলে 1 2 3 4 5 হচ্ছে এর মান, আর 3 5 হলো বির মান। 3 5 মিল আছে, 3 5কে বাদ দিয়ে দিলাম, তাহলে এর মানে আর কি কি থাকে, 1 2 4 থাকে। এভাবেই আমরা বাদ সেটের কাজটি করব। উদাহরণ 6 সেটাই বলে। আর গণিতক আমি বুঝিয়েছি, উদাহরণ 6টি আপনারা করে ফেলবেন বা তোমরা করে ফেলবে। এরপর ইউনিভার্সাল সেট অথবা সার্বিক সেটে চলে আসলাম। ইউনিভার্সাল সেট অথবা সার্বিক সেট আমি দেখতে পাচ্ছি যে সেট, সার্বিক সেট মানে কি বিশ্ব, ইউনিভার্সাল মানে বিশ্ব, অর্থাৎ সার্বিক সেট মানে সকল সেটের মানগুলো সার্বিক সেটের ভিতরে থাকবে, যেটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে আমরা এখন দেখব যে সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়, যেমন ইউ সমান যদি 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত আছে, এরপর কিছু সেট দিল যে এ 1 2 3, বি সমান 2 3, সি সমান 1 2। তার মানে এই যে 1 2 এ সেটের মান, বি সেটের মান, সি সেটের মান, প্রত্যেকটা সেটের মান কিন্তু ইউ এর ভিতরে আছে। তার মানে এই যে এ বি সি এগুলো সবার জন্য ইউনিভার্সাল সেট বা ইউটা হচ্ছে ইউনিভার্সাল সেট। যদি আমরা ম্যাথ করি আরও বেশি কনসেপ্টটা বুঝতে পারব। এরপর আসে পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ এ সেটের সাথে পূরক সেটের খুবই ভালো সম্পর্ক রয়েছে, কারণ হচ্ছে আমাদের পূরক সেটকে প্রকাশ করা হয়েছে এই যে এর উপর সি আছে, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এ, এটাকে ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা উদাহরণ 7টা একটু খেয়াল করি। আসলে কমপ্লিমেন্ট অফ এ মানে হচ্ছে ইউ থেকে এর মানটাকে বাদ দিব, কমপ্লিমেন্ট অফ বি মানে হচ্ছে ইউ থেকে বি এর মানটাকে বাদ দিব, আর বাদ সেট একটু আগেই, বাদ মানে বাদ দেওয়া। তাহলে উদাহরণ 7, ইউ সমান 1 2 3 4 5 6 7 দেওয়া আছে, আর এ সমান 2 4 6 7 দেওয়া আছে, বি সমান 1 3 5 দেওয়া আছে। তাহলে আমরা কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট অফ বি বের করব। কমপ্লিমেন্ট অফ এ মানে কি, ইউ থেকে এর মানটাকে বাদ দিব, সেটাই লিখলাম। তার মানে ইউ এর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7, বাদ
বি এর মান হচ্ছে 2 4 6 7। যদি আমরা বাদ দিয়ে দিই তার মানে হচ্ছে ইউ এর মানের সাথে 2 4 6 7 মিল আছে, তাহলে এগুলো বাদ দিয়ে আর মান থাকে কি 1 3 5। একইভাবে বি কমপ্লিমেন্ট অফ বি মানে ইউ মাইনাস বি, তার মানে ইউ এর যে মানগুলো 1 3 5 ইউ এর সাথে মিল আছে, 1 3 5 বাদ গেলে আর থাকে 2 4 6 7। তার মানে আমি এটা দুইটাই মান বের করে ফেলেছি। এর পরবর্তী কনসেপ্ট হচ্ছে আমাদের ইউনিয়ন অফ সেটস, যেটি হচ্ছে 26 পৃষ্ঠার নিচের অংশ, অথবা সংযোগ সেট। এই সেটটি হচ্ছে মূলত যোগ করা, একত্র করা, অর্থাৎ এ সেট আর বি সেটের মান দেওয়া আছে, এ সেট আর বি সেটের কমন হোক আনকমন হোক, মিল থাকুক আর না থাকুক, সবগুলো মান সাজিয়ে একটা সেটের ভিতর চলে আসবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, সেটি হচ্ছে উদাহরণ 8। সি এর মান দেওয়া আছে 3 4 5 আর ডি এর মান দেওয়া আছে 4 6 8। তাহলে সি সংযোগ, যেটাকে ইউনিয়ন অফ সেটস বলা হয়, সি সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেটস ডি, এটি সমান কি হবে? এটি সমান হবে সি এর মান বসাবো, মাঝখানের যে এটি কাপের মতো একটি চিহ্ন যেটাকে ইউনিয়ন সেট বলা হচ্ছে, এটি দিব আর ডি এর মানটি বসাবো। বসালে আমরা দুইটার মধ্যে মিল আর অমিল থাকুক দুইটাই বসাবো। যেমন 3 এখানে আছে কিন্তু এখানে নেই, কিন্তু এটি বসাতে হবে। মিল থাকুক অমিল থাকুক সব বসবে। 4 বা 4 এখানে আছে, 4 এখানেও আছে, তাহলে দুইটা থেকে একটাই আসবে। এখানে 5 আছে, এখানে 5 নেই, আসবে। এখানে কিন্তু আর মান নেই, তার মানে 6 আর 8 আসবে এরপর। তাহলে কি আসলো? যারা মিল ছিল তারাও আসলো, যারা অমিল ছিল তারাও আসলো। কমন যদি মিল থাকে তাহলে দুইটা থেকে একটা আসবে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এটি হলো সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেটস। এই কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আসে ইন্টারসেকশন অফ সেটস অথবা ছেদ সেটস। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয়। আমি যদি লাইনটি পড়ি তার কঠিন হয়তো মনে হতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে দুইটা সেটের মান যখন আমি মিল পাবো, দুইটা সেটের উপাদানের মধ্যে যে উপাদানগুলো মিল পাবো সেই উপাদান মানে কমন উপাদানগুলোই হলো ছেদ সেট। অর্থাৎ দুইটা সেটের উপাদানগুলো যেখানে ছেদ করবে। অর্থাৎ আমি যদি উদাহরণ 9 নাম্বার দেখি, যে p সমান x belongs to n such that 2 less than equal x, অর্থাৎ 2 এর x এর মান 2 থেকে বড় আর গ্রেটার দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল হচ্ছে 6। ঠিক আছে, তাহলে 6 এর সমান অথবা 6 এর ছোট, তার মানে p এর মান কি আছে? p এর মান হচ্ছে 2 থেকে বড়, মানে স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 2 থেকে বড় আসে 3, 6 পর্যন্ত, তাহলে 3 4 5 6। আর q এর শর্ত দেওয়া আছে x belongs to n such that x জোড় সংখ্যা এবং x is less than equal 8, 8 পর্যন্ত। তার মানে জোড় সংখ্যা কোনগুলা? জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8, 8 পর্যন্ত নিতে পারবো। এগুলোর মধ্যে কমন কি যায়? তার মানে p এর মান বসালাম 3 4 5 6। সেট সেট, এটাকে ক্যাপ বলতে পারি, ইওর ইন্টারসেকশন বলতে পারি। ইন্টারসেকশন মানে সেট। 3 4 5 6 p এর মান, q এর মান হচ্ছে 2 4 6 8। তাহলে দুটার মধ্যে মিল আছে 4 এবং 6। এটাই হলো ইন্টারসেকশন অফ সেটস। অর্থাৎ যে সেটের উপাদানগুলো দুইটা উভয় সেটের মধ্যে আছে সেটাই হবে ইন্টারসেকশন অফ সেটস। নিশ্চিত সেট, এক কথায় বলে দিচ্ছি, যে সেটের কোনো উপাদান মিল থাকে না সেটাই হলো নিশ্চিত সেট। যখন মিল থাকবে না, ইন্টারসেকশন করার পরে যখন দেখব উভয়ের মধ্যে মিল নেই, তখন আমরা অবশ্যই সেখানে একটি ফাঁকা সেট ব্যবহার করব। আমরা পড়েছিলাম এমটি সেট বা খালি সেট, যেখানে কোনো সাধারণ উপাদান নেই। এরপর আসি পাওয়ার সেট বা শক্তি সেট। এই সেটের মধ্যে উপসেটের সাথে খুব ভালো সম্পর্ক আছে। কেন বলছি? কারণ উপসেট যেভাবে বের করে এই সেটটাও ঠিক সেভাবেই বের করব। শুধুমাত্র এই সেটের মানগুলো বের করে সেগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা সবগুলোকে আবার একটা এক্সট্রা দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিব, যা যা উপসেট পাবো। সেটি আমরা উদাহরণ 10 এবং কনসেপ্টগুলো দেখলে খুব সহজে এগুলো বুঝে যাব। কাজটি আমরা করে ফেলব। যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই বা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। ক্রমজোড়, এটি কনসেপ্টটা তোমাদের জন্য নতুন হতে পারে। ক্রমজোড় বোঝাই যাচ্ছে ক্রমান্বয়ে জোড় থাকা। তাহলে এটি হচ্ছে এক জোড় উপাদানের মধ্যে একটি প্রথম অবস্থানে আর একটি দ্বিতীয় অবস্থানে থাকবে।
তার নির্দিষ্ট করে জোড়া আকারে এই প্রকাশের পদ্ধতির নাম হলো ক্রমজোড়। অর্থাৎ উদাহরণ 11তে দেখতে পাচ্ছি 2x প্লাস ওয়াই কমা 3 দেওয়া আছে, তার সমান দিয়ে আবার 6, x মাইনাস ওয়াই। তাহলে এই কাজটা কিভাবে করবো এখানে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে? সেটা হচ্ছে 2x প্লাস ওয়াইয়ের সমান আমি 6 লিখবো, আবার x মাইনাস ওয়াই সমান 3 লিখব। লিখে আমরা এরপর প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি করে এসেছিলাম, সেখানে আমরা এক্স ওয়াইয়ের মানটাকে কি করব, কাটাকাটি করে এক্স ওয়াই এর মানটা বের করে আমরা খুব সহজে করতে পারবো এটা। এভাবে প্রত্যেকটা ক্রমজোড়ের মান আসে। অর্থাৎ আমাদের প্রথম যে জোড়টা দেওয়া থাকে তার যে প্রথম উপাদান সমান দিয়ে দ্বিতীয় যে ক্রমটা থাকে, জোড়টা থাকে, সেটার প্রথম উপাদান সমান হয়। এটাই হলো ক্রমজোড়ের একটা গুরুত্বপূর্ণ শর্ত। এটি আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। এরপর গুরুত্বপূর্ণ আরেকটি লাস্ট টপিকস বলা যায়, সেটি কার্তেশীয় গুণজ। গুণজ মানে কি? গুণ করা। কার্তেশীয় মানে একে অপরের সাথে গুণ করা। অর্থাৎ দেখা যাচ্ছে কার্তেশীয় গুণজের কনসেপ্টটা এ ক্রস গুণ ক্রস বি। অর্থাৎ আমরা যদি দেখি উদাহরণ 12 নাম্বার একটু খেয়াল করি, যে পি এর মান দেওয়া আছে 1 2 3 আর কিউ এর মান দেওয়া আছে 3 4। তাহলে আর এর মানটা পি আর কিউ এর উপর নির্ভর করছে। তারপরে আর সমান কি? আর সমান হলো পি ইন্টারসেকশন কিউ, মানে পি এর মান কিউ এর মান যেটা কমন থাকবে সেটাই হবে আর এর মান। পি এর মান বসালাম 1 2 3 আর কিউ এর মান 3 4, দুইটার মধ্যে শুধুমাত্র 3 কমন যাচ্ছে, তার মানে আর এর মান দাঁড়াচ্ছে 3। এখন বের করতে হবে পি ক্রস আর। পি ক্রস আর মানে 1 2 3 ক্রস আর এর মান 3। এই 3 এর সাথে পি এর যা যা মান আছে সব ক্রস করব। কিন্তু ক্রস করার এখানে একটা গুরুত্বপূর্ণ কার্তেশীয় গুণজ খেয়াল রাখতে হবে। ব্র্যাকেটের ক্ষেত্রে কার্তেশীয় গুণজ যখন গুণ করব, জোড়গুলোকে আমরা অবশ্যই প্রথম বন্ধনী দ্বারা করব। প্রত্যেকটা গুণ করার শেষে সবগুলোকে সেটের শর্তে আমাদেরকে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তাহলে প্রথমে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। এভাবে আর ক্রস কিউ নির্ণয় করব। এরপরে যে উদাহরণটি আছে ভ্যানচিত্র, এই কনসেপ্টটা আমরা একটু দেখতে পারি। সেটা হচ্ছে এখানে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 411কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, সেই সংখ্যা, অর্থাৎ প্রথমেই প্রশ্ন দিয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, ভাগশেষ 23 থাকে। এই ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে, সেট নির্ণয় করতে হবে। তাহলে 23 অবশিষ্ট মানে হচ্ছে 23 থেকে বড় হবে সংখ্যাটা। তার মানে প্রথমেই আমরা 311 থেকে 23টাকে মাইনাস করে দিলাম, 419 থেকেও 23টাকে বিয়োগ করে দিলাম, মাইনাস করে দিলাম। ঠিক আছে, তাহলে যে মানগুলো পেলাম 23 অপেক্ষা বড়, প্রথমে একটা 288 আমি কি করলাম, গুণনীয়কগুলো বের করলাম। ফার্স্টলি 1 ইন্টু 2 88, 288, 2 ইন্টু 144, 3 ইন্টু 9 96, 4 into 72, 6 into 48, 8 into 36, 9 into 32, এইভাবে অসংখ্যভাবে আমি 88 288 মিলাইতে পারি। অর্থাৎ আমার রেঞ্জ হচ্ছে অনেকগুলা। ঠিক আছে, 24, 20, 32, তারপর 36, তারপর হচ্ছে একইভাবে 48, 72 এইগুলা পাচ্ছি। আরেকটি হচ্ছে আমাদের 396। তো 396 আমি পেলাম, 396-এর গুণনীয়ক বের করলাম এবং এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এর মান আর বি এর মানগুলো ইন্টারসেকশন সেট, মানে যেগুলো মিল আছে, শুধুমাত্র একটা উপাদান মিল পাচ্ছি, 36 উভয়টাতে আছে। এই 36টাই আনসার। তার সাথে হচ্ছে আমাদের 100 জন শিক্ষার্থীর মধ্যে গণপরীক্ষায় 44 জন বাংলায়, 80 জন হচ্ছে 88 জন 88 জন বাংলায়, 80 জন হচ্ছে গণিত, 70 জন উভয় বিষয় পাশ করে। তার ব্যঞ্চিত্রের মাধ্যমে সেটি কীভাবে প্রকাশ করে। শুরুতে বলে রাখি, এখানে সকল শিক্ষার্থীর সেটটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, মানে 100 জনকে ইউ দ্বারা। আর বাংলা আর গণিতে পাস তাদেরকে বাংলাকে বি আর গণিতকে ম্যাথের এম দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এই ম্যাথটি কঠিন ভাবার কোনো কারণ নেই, একদম সহজ আসলে। ফার্স্টলি যদি খেয়াল করি উভয় বিষয়ে কারা পাশ করেছে, উভয় বিষয় পাশ করে সংখ্যা হচ্ছে
এটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ বাংলা আর ম্যাথ দুইটাতেই কারা পাস করেছে? বলল যে ৭০ জন উভয় বিষয়ে পাস, মানে বাংলায়ও পাস, ম্যাথও পাস। তার মানে তাদের সংখ্যা ৭০ জন। শুধু বাংলায় পাস করেছে কতজন? শুধু বাংলায় হচ্ছে ৮৮ জন। তার মানে এই ৮৮ জন কিন্তু আমরা ওই যে ৭০ জন থেকে ৮৮ জনকে আমরা যদি ৮৮ জন থেকে ৭০ জন বিয়োগ করে দিই, কারণ এই ৮৮ জনের ভিতরে কিন্তু ৭০ জনও আছে। তাই বিয়োগ করে দিলাম। তার মানে আর কতজন শুধু বাংলায় পাস করছে? ১৮ জন। এরপর শুধু ম্যাথে পাস করেছে, মানে গণিতে পাস করেছে ৮০ জন। তাহলে ৮০ জন বলে ৮০ জন থেকে আমি যদি ৭০ জন, এই ৮০ জনের ভিতরে ৭০ জন উপস্থিত আছে। ৭০ জন বাদ দিলাম, ১০ জন বাইর হলো। তার মানে শুধু বাংলায় পাস, শুধু আমরা গণিতে পাস বের করে ফেললাম। তার মানে আমাদেরকে বলল যে উভয় বিষয়ে কারা ফেল করে ফেলল। তাহলে টোটাল এখানে উভয় বিষয় পাস ৭০ পেয়ে গেছি। শুধু বাংলায় ১৮, শুধু গণিতে ১০। তাহলে টোটাল এটা যদি যোগ করে ফেলি, টোটাল হচ্ছে 98, মানে ৯৮ জন, মানে যেকোনো একটা বিষয় হলেও পাস করেছে। তাহলে একদম পাস করেনি। আমি টোটাল স্টুডেন্ট হচ্ছে ১০০ জন। সেটা হচ্ছে ৯৮ জন যেকোনো এক বিষয় হলেও পাস করেছে। সেটা বাদ দিয়ে দিলেই ২ জন হচ্ছে এরা ফেল করেছে। একদম সহজ একটি অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছ ২.১ এর কনসেপ্টগুলো। এরপরেই আমি পরবর্তীতে ২.১ এর অনুশীলনী নিয়ে আসব দ্বিতীয় পার্টের মধ্যে। এই ২.১ এর মধ্যে আমি খুব সংক্ষিপ্তভাবে যা যা বলার মতো গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো বেসিক নিয়ে আলোচনা করে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিকের সাথে অধ্যায়ের ম্যাথগুলো করে দেওয়া হবে। যদি আমাদের চ্যানেলটির কাজ বা আমার ক্লাসটি ভালো লেগে থাকে, সবাই পাশে থাকবে, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে।